আসসালামু আলাইকুম। সাইফ হাসানকে বেশ স্ট্রাগল করতে দেখা গেছে একটা নির্দিষ্ট করিডোরের বলে। শুরুর ৮ রান করতে তিনি ৩০ বলের বেশি অতিক্রম করেছেন এবং তাকে বারংবার ৪ নম্বর বা ৫ নম্বর স্টাম্পের বলগুলোতে ডিসিপ্ট হতে দেখা গেছে, পরাস্ত হতে দেখা গেছে। বিশেষ করে রবিউল যখন বোলিং করছিলেন, সাইফ হাসানের এই দুর্বলতাটাকে খুব ভালো মতো তিনি ইন্ডিকেট করে বারবার দেখিয়ে দিয়েছেন যে এই ৪ নম্বর বা ৫ নম্বর স্টাম্পের যে বলগুলো যেগুলো অ্যাওয়ে সুইং করে বেরিয়ে যাচ্ছে, সাইফ হাসানের কিন্তু স্পষ্ট দুর্বলতার জায়গা আছে। সৌম্য সরকার যখন বোলিং করছিলেন সেই সময়টাতেও আমরা দেখতে পেয়েছি ৪ নম্বর বা ৫ নম্বর স্টাম্পের বলে যেগুলো অ্যাওয়ে সুইং করে বেরিয়ে যাচ্ছে, সাইফ হাসানের স্পষ্ট দুর্বলতার জায়গা আছে। দেখেন, সাইফ হাসান এই মুহূর্তে যেই টেকনিকে ব্যাটিং করছেন, সত্যি কথা বলতে টি-20 ক্রিকেটের জন্য পারফেক্ট, যেখানে আপনাকে লং হ্যান্ডেলে ব্যাটিং করতে হচ্ছে, প্রত্যেকটা বলে শটে যেতে হচ্ছে। কিন্তু ওয়ানডে ফরম্যাট যখন আপনি চিন্তা করছেন তখন কিন্তু উইকেটে সারভাইভ করাটা খুব ইম্পর্টেন্ট, স্ট্রাইক রোটেশনটা খুব ইম্পর্টেন্ট এবং এই জায়গাটাতে আপনাকে টেকনিকের সর্বোচ্চ ব্যবহার করতে হবে। ঠিক কোথায় প্রবলেমটা হচ্ছে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, আপনি প্রত্যেকটা শটের ক্ষেত্রে সাইফের ইনিশিয়াল ব্যাটিং সেটআপে তার এলবো পজিশনটা খেয়াল করে দেখেন। তার এলবো পজিশনটা কিন্তু বোলার বরাবর নেই, এলবো পজিশনটা কিন্তু রয়েছে মিড উইকেট বরাবর। শুধুমাত্র একটা ক্ষেত্রে না, প্রত্যেকটা ক্ষেত্রে যদি আপনি লক্ষ্য করে দেখেন, ঠিক এই মুহূর্তে ভিডিও প্রেজেন্টেশনে আমি আপনাদেরকে দেখাচ্ছি, সাইফ হাসানের এলবো পজিশনটা কিন্তু মিড উইকেট বরাবর। এখন এই এলবো পজিশনে লেগ সাইডে নো লুক শট খেলছেন, দুর্দান্ত কিছু শট খেলছেন, ফ্লিক করছেন, পুল করছেন। লেগ সাইডে শট খেলতে এরকম এলবো পজিশনে কোনো প্রবলেম নাই, কিন্তু আপনি যখন ওয়ানডে ফরম্যাট খেলছেন, ওয়ানডে ফরম্যাটে এই এলবো পজিশন রেখে আউটসাইড অফ স্ট্যাম্প যখন আপনাকে বল করা হচ্ছে, এই ধরনের বলের এগেনস্টে আপনি যখন সফট হ্যান্ডে ক্রিকেট খেলতে যাচ্ছেন তখন কিন্তু অনেক বেশি মাত্রায় ডিফিকাল্ট এবং এই দুর্বলতার জায়গাটাই কিন্তু প্রতীয়মান হয়েছে। সাইফ হাসানের এলবো পজিশনটা আপনি খেয়াল করে দেখবেন, প্রত্যেকটা ক্ষেত্রেই যখন তিনি বল মোকাবেলা করছেন পয়েন্টিং টুয়ার্ডস দ্য মিড উইকেট রিজন। এখন এই জায়গাটা আমরা আদর্শ ব্যাটার, ওয়ানডে ক্রিকেটের জন্য আদর্শ ব্যাটারদের এলবো পজিশন যদি লক্ষ্য করে দেখি, খেয়াল করে দেখবেন বিরাট কোহলির এলবো পজিশনটা কোথায়। বিরাট কোহলির এলবো পজিশনটা খেয়াল করে দেখছেন স্ট্রেইট টুয়ার্ডস দ্য বোলার। জো রুটের কথা যদি চিন্তা করে দেখেন, জো রুটের এলবো পজিশনটা কোথায়? জো রুটের এলবো পজিশন স্ট্রেইট টুয়ার্ডস দ্য আম্পায়ার, মানে একদম স্টাম্প বরাবর, নন স্ট্রাইক এন্ডের স্টাম্প বরাবর। রোহিত শর্মার ব্যাটিং যদি আপনি চিন্তা করে দেখেন, আমি ওয়ানডে ফরম্যাটের জন্য যে সমস্ত ব্যাটাররা অনেক বেশি মাত্রায় পারদর্শী, এলবো পজিশনটা লক্ষ্য করে দেখেন, এলবো পজিশনটা স্ট্রেইট টুয়ার্ডস দ্য আম্পায়ার। বাবর আজমের ক্ষেত্রে লক্ষ্য করে দেখেন, এলবো পজিশনটা স্ট্রেইট টুয়ার্ডস দ্য আম্পায়ার। এটার পেছনে কারণটা আসলে কি? এটার পেছনে কারণটা হচ্ছে আপনার এলবো পজিশনটা যদি আসলে এরকম মিড উইকেট বরাবর থাকে, দেন অফ স্ট্যাম্পের বাইরের বলকে কিন্তু আপনি ওইভাবে চেজ করতে পারবেন না। বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে আপনি যে সময়টাতে আলটিমেটলি একটু বড় ইনিংস খেলার প্রত্যয়ে আছেন বা একটু বড় ইনিংস খেলার লক্ষ্যে আছেন। এখন এই সমস্যাটা আসলে কেন হয়? এই সমস্যা মূলত হয় আসলে যে সমস্ত ব্যাটাররা অনেক বেশি মাত্রায় টি-20 ক্রিকেটের প্রতি ফোকাস করেন, সে সমস্ত ব্যাটাররা বটম হ্যান্ড ডমিনেটেড প্লেয়ার থাকেন। যে সমস্ত ব্যাটারের বটম হ্যান্ডটা ডমিনেট করে, ওই সমস্ত ব্যাটারের এলবো পজিশনটা অটোমেটিক্যালি ওই দিকে চলে যায়। হ্যাঁ, টি-20 ক্রিকেটের পার্সপেক্টিভে অফ স্ট্যাম্পের বাইরের বল লেগ সাইডে টেনে আপনি খেলছেন, নো ম্যাটার হোয়াট, আমার কাছে এখানে কোনো প্রবলেম নেই, কারণ টি-20 ক্রিকেটে 30-40 রানের একটা ইনিংস কিন্তু খুব গুরুত্বপূর্ণ গিয়ে দাঁড়ায়। কিন্তু ওয়ানডে ক্রিকেটে আপনাকে ইনিংস বড় করতে হবে, এই জায়গাটা আপনাকে প্রপার বেসিকেই ব্যাটিংটা করতে হবে। যেই প্রবলেমটা আসলে সাইফ হাসানের হয় বা ম্যাক্সিমাম ব্যাটসম্যানদের যে প্রবলেমটা হয় এই ধরনের এলবো পজিশনের ক্ষেত্রে, তারা বটম হ্যান্ডে করেন কি, ঠিক এই মুহূর্তে লক্ষ্য করে দেখেন, বটম হ্যান্ডের যে গ্রিপটা একদম 5টা আঙ্গুল দিয়ে গ্রিপ করেন। যে সমস্ত ব্যাটাররা এই বটম হ্যান্ডের গ্রিপটাকে 5টা আঙ্গুল দিয়ে গ্রিপ করেন, তাদের এই এলবো পজিশনটা, এলবো অ্যালাইনমেন্টটা অনেক সময় ঠিক থাকে না। হ্যাঁ, এই বিষয়টা টি-20 ক্রিকেটের জন্য একদম ঠিক আছে, বাট ওয়ানডে বা টেস্ট ক্রিকেট যখন আপনি খেলছেন তখন কিন্তু আপনার এই অ্যালাইনমেন্টটা ঠিক নাই। অ্যাডাম গিলক্রিস্টের কথা যদি আপনারা চিন্তা করে দেখেন, অনেকে ছোট ছিলেন সেই সময়টাতে বা অনেকে জন্মানোনি, 2007 বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অ্যাডাম গিলক্রিস্ট কিন্তু তার বটম হ্যান্ডের গ্লাভসের ভেতরে একটা স্কোয়াশ বল নিয়ে নেমেছিলেন। একটা স্কোয়াশ বল তিনি ভেতরে ঢুকিয়ে রেখেছিলেন। কেন জানেন? কারণটা হচ্ছে ওই গ্রিপটাকে ঠিক করার জন্য। তার ক্ষেত্রে একটা প্রবলেম তৈরি হচ্ছিল, প্রবলেমটা হচ্ছে তিনি বটম হ্যান্ডে গ্রিপ করে ফেলতেন পুরোপুরি 5টা আঙ্গুল দিয়ে, পুরোপুরি 5টা আঙ্গুল দিয়ে গ্রিপ করে ফেলতেন, যে কারণে তার এলবো অ্যালাইনমেন্টটা টপ হ্যান্ডের ঠিকঠাক মতো থাকতো না বা স্ট্রেইট টুয়ার্ডস দ্য আম্পায়ার থাকতো না। পরবর্তী সময় তিনি এই বটম হ্যান্ডের গ্লাভসের ভেতরে স্কোয়াশ বল রেখেছিলেন। অনেক ব্যাটসম্যানরা আছেন, যে সমস্ত ব্যাটসম্যানরা আমি দেখেছি একদম ওয়ার্ল্ড ক্রিকেটের রথির মহারথী ব্যাটসম্যানরা, তারা তো স্কোয়াশ বল রাখেন না, এরকম বটম হ্যান্ডের যে গ্লাভসের ভেতরে টাওয়েল, একদম ছোট রুমালগুলো আছে না, ছোট রুমাল বা ছোট টাওয়েল, সেই ছোট রুমাল বা ছোট টাওয়েল রাখেন। কেন রাখেন? যাতে তারা যখন এই বটম হ্যান্ডে ব্যাটটাকে গ্রিপ করছেন 3 আঙ্গুল দিয়ে গ্রিপ করতে পারেন।
একদম পুরোপুরি 5 আঙ্গুল দিয়ে না, পুরোপুরি 5 আঙ্গুল দিয়ে যখন গ্রিপ করছে, অর্থাৎ এই বটম হ্যান্ডের প্রতি যখন ডমিনেশনটা বেশি রাখছে, ওই সময় যে বিষয়টা ঘটেছে এলবো অ্যালাইনমেন্টটা অনেক সময় এদিকে সরে যায়। সো অনেক ব্যাটসম্যানরা চেষ্টা করেন যে এই বটম হ্যান্ডের গ্লাভসের ভেতরে টাওয়েল রাখা, বটম হ্যান্ডের গ্লাভসের ভেতরে স্কোয়াশ বলের এক্সাম্পলটা আমি আপনাদেরকে দিয়েছি। এটা একটা চিট কোড তারা ব্যবহার করার চেষ্টা করেন যাতে এই গ্রিপটাকে তারা ঠিক করতে পারেন, বা এই গ্রিপটা খুব সফট এবং খুব ফ্লেক্সিবল থাকে। এটা ম্যাক্সিমাম ব্যাটারেরই আসলে এই মুহূর্তে থাকে না, কারণটা হচ্ছে তারা অনেক বেশি মাত্রায় টি-20 ক্রিকেটের দিকে ফোকাস করে থাকেন। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি জো রুটের কথা চিন্তা করেন, আপনি বাবর আজমের কথা চিন্তা করেন, রোহিত শর্মার কথা চিন্তা করেন, বিরাট কোহলির কথা চিন্তা করেন, তাদের এলবো পজিশনটা কিন্তু একদম স্ট্রেইট টুয়ার্ডস দ্য আম্পায়ার, তারা সেটাকে রাখার চেষ্টা করেন। সাইফের আরও একটা অনেক বড় প্রবলেমের জায়গা আমার কাছে যেটা মনে হয়েছে, আমি যখন সাইড অ্যাঙ্গেল ভিউতে দেখছিলাম, সাইফ শট যখন খেলছেন তার ওয়েট ট্রান্সফারটা, ফ্রন্ট ফুটে ওয়েট ট্রান্সফারটা প্রপারলি হচ্ছে না। অর্থাৎ ব্যাকফুট থেকে ফ্রন্ট ফুটে যখন ওয়েট ট্রান্সফার করবেন, ওয়েট ট্রান্সফারটা হচ্ছে না দেখে তার মাথার পজিশনটা সামনে যাচ্ছে না, লিন ফরওয়ার্ড হচ্ছে না, মাথার পজিশনটা পেছনের দিকে যাচ্ছে। আপনি যদি লক্ষ্য করে দেখেন, আমরা যদি একটা লাইন টানি, আসলে মাথার পজিশনটা যে জায়গাটা থাকা উচিত ছিল সেই জায়গা থেকে কিন্তু সাইফ হাসানের মাথার পজিশনটা অনেক পেছনে অবস্থান করছে। সো দিজ আর দ্য থিংস আমার কাছে মনে হয় যে সাইফ হাসানের সবচাইতে উল্লেখযোগ্যভাবে, হ্যাঁ টি-20 ক্রিকেট আপনি যখন খেলছেন তখন এগুলো খুব বেশি ম্যাটার করে না, বাট ওয়ানডে ফরম্যাট যখন আপনি খেলছেন তখন কিন্তু এই বিষয়গুলো খুবই ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। বিশেষ করে আপনি যে সময়টাতে আসলে বটম হ্যান্ড ডমিনেট করে ক্রিকেট খেলছেন, আপনার এলবো পজিশনের বা এলবো অ্যালাইনমেন্টটাকে অনেক বেশি মাত্রায় নষ্ট করে ফেলতে পারে। এখন অনেক ব্যাটসম্যানরা আছেন, ছোট্ট একটু টিপস দেওয়ার চেষ্টা করি, অনেক ব্যাটসম্যানরা আছেন ঠিক এই কারণে তাদের টপ হ্যান্ডের ডমিনেশনটা ঠিক করার চেষ্টা করেন, টপ হ্যান্ডের অনেক বেশি মাত্রায় ড্রিল করার চেষ্টা করেন। একটা বিষয় তো আমি আপনাদেরকে দেখালাম যে আপনার গ্রিপ পজিশনটা, বটম হ্যান্ডের গ্রিপ ঠিক করাটা খুব ইম্পর্টেন্ট, যে আপনি এই বটম হ্যান্ডে 3টা আঙ্গুল দিয়ে বা এই বটম হ্যান্ডে পুরো 5টা আঙ্গুল দিয়ে আপনি ধরবেন না, আপনি বটম হ্যান্ডে 3টা আঙ্গুল দিয়ে হয়তো এটাকে গ্রিপ করবেন, একদম ফ্লেক্সিবল রাখবেন। এটা অনেক ব্যাটসম্যান চেষ্টা করেন, এর জন্য দেখা যায় যে ভেতরে টাওয়েল রাখছেন, রুমাল রাখছেন। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার, চুমুকে অ্যাকশন। এছাড়াও টপ হ্যান্ডের বেশ কিছু ড্রিল আছে, যে ড্রিলগুলো কিন্তু শুধুমাত্র টপ হ্যান্ড দিয়ে তারা করার চেষ্টা করেন। আমি যদি ঠিক এই মুহূর্তে আপনাদেরকে দেখাই যে আপনি এই ধরনের 4 নম্বর বা 5 নম্বর স্টাম্পের বলের ক্ষেত্রে আপনি যে বিষয়টা করার চেষ্টা করবেন, সো আপনি এখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার ব্যাটিং সেটআপে দাঁড়াবেন, তবে শুধুমাত্র টপ হ্যান্ড দিয়ে। খেয়াল করে দেখেন, আপনি যখন শুধুমাত্র টপ হ্যান্ড দিয়ে দাঁড়াবেন, আপনার এলবো পজিশনটা কিন্তু অটোমেটিক্যালি এই জায়গাটা ডিরেক্ট করছে। সো আপনার টপ হ্যান্ডের মাসল মেমোরিটাকে ক্রিয়েট করার জন্য এই ড্রিলটা খুব ইম্পর্টেন্ট। 4 নম্বর স্টাম্পের এই জায়গাটায় আপনি একটা দাগ দিয়ে দিবেন, আপনার ওই পাশে যিনি থ্রোয়ার আছেন তাকে বলবেন 4 নম্বর স্টাম্পে আপনাকে বল করতে অফ স্ট্যাম্পের বাইরে। গুড, আরেকটু বাইরে, একটু জোরে। গুড। খেয়াল করে দেখেন আমার এলবোটাকে খেয়াল করে দেখেন বারবার। খেয়াল করে দেখেন আমার কিন্তু টপ হ্যান্ডের যে ডমিনেশনের জায়গাটা, টপ হ্যান্ডের ডমিনেশন নিয়ে আমি কাজ করছি, বা আমার টপ হ্যান্ডটাকে ঠিক করার চেষ্টা করছি। এলবো পজিশন কিন্তু অটোমেটিক্যালি আমার একদম সেটেলে চলে আসছে, এবং এক্ষেত্রে যে বিষয়টা ঘটছে সেটা হচ্ছে আমার মাসল মেমোরিটা অনেক বেশি মাত্রায় ডেভেলপ হচ্ছে। আবার খেয়াল করে দেখি। সো দিস ইজ দ্য থিং, যে কাজটা আপনারা করতে পারেন। আরেকটা জায়গা আছে আপনার এই এলবো পজিশনটাকে ঠিক রাখার জন্য, এইরকম 2টা স্টাম্প নেবেন, মাঝখানে ফাঁকা থাকবে, এবং এরকম 2টা স্টাম্প নিয়ে মাঝখানে ফাঁকা থাকার পর আপনি যে কাজটা করবেন, জাস্ট আপনার কাজটা হবে এই জায়গাটায় ভেতর দিয়ে শ্যাডো করা, ভেতর দিয়ে জাস্ট আপনি শ্যাডো করবেন। খেয়াল করে দেখেন, এই যে ভেতর দিয়ে আপনি যখন শ্যাডো করছেন, আপনার কিন্তু এই জায়গার ভেতর দিয়ে শ্যাডো করতে গেলে আপনার এলবো পজিশন অটোমেটিক্যালি এই দিকে পয়েন্ট করাতে হচ্ছে। সো দিজ আর দ্য থিংস, যে জিনিসগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট, যে আপনি আপনার মতো করে আপনার এলবো পজিশনটাকে ঠিক রাখার চেষ্টা করবেন। সো সাইফ হাসানের যে প্রবলেমটা আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে ফ্রন্ট ফুটে ওয়েট ট্রান্সফারটা হচ্ছে না, বা মাথাটা সামনের দিকে যাচ্ছে না, কিংবা দেখা যাচ্ছে যে ওয়েট ট্রান্সফারের প্রবলেম হচ্ছে। এই টাইপের প্রবলেম আপনারা যারা ইয়াং ক্রিকেটার্স বুঝছেন, একদম বেসিক একটা ড্রিল আছে। সেই বেসিক ড্রিলটা হচ্ছে আপনি আপনার ব্যাটিং সেটআপে দাঁড়াবেন, এরপর ফ্রন্ট ফুটে গিয়ে এইখানে ওয়েট করবেন, ফ্রন্ট ফুটে গিয়ে ওয়েট করবেন, বল আসবে, দেন শটটাকে আপনি খেলবেন। সো এই যে এই পজিশনটা, হিলের উপর দাঁড়ানো, হিলের উপর দাঁড়িয়ে ওয়েট করা ব্যাটিং সেটআপে, দেন আসলে ফরওয়ার্ড প্রেস করা। সো আমরা এই জায়গা থেকে আপনার একটা ডেমো দেখাই, যাই। খেয়াল করে দেখেন, আবার
একদম আমরা যদি একটু ডিকোড করি পুরোপুরি বিষয়টাকে, আমি দাঁড়াচ্ছি, বোলার যখন ওভারআর্ম পজিশনে আছে, আমি কিন্তু নামাই নাই, বল আসছে তখন আমি যাচ্ছি, যাই এবার খেয়াল করে দেখেন একদম আমার বডি কিন্তু আমার মাথাকে নিচ্ছে, আমি একদম সামনের দিকে যাচ্ছি, আরেকবার যাই, একদম আরও কয়েকটা যাই। সো এই কাজটা যদি আপনি করেন অ্যাজ আ ইয়াং ক্রিকেটার, আমি আপডেটেড লেভেল বা একদম টপ লেভেলের ক্রিকেটারদের জন্য বলছি না, তাদেরকে গাইড করার মতো যোগ্যতা আমার নাই, বাট একদম ইয়াং লেভেলের ক্রিকেটার যারা বা একদম একাডেমি লেভেলের ক্রিকেটার যারা, তারা কিন্তু এই সামনের দিকে ওয়েট ট্রান্সফারের জন্য এই ছোট্ট কাজটা করতে পারেন বা এই ছোট্ট ড্রিলটা করতে পারেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চেয়ে লিখে পাঠাবেন।